তোমাদেরকে যারা মনে করো যে হুজুরদেরকে দেশ দিলে দেশ চলবে না, খোদার কসম খেয়ে বলি আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি আমাদের হাতে যদি দেশ আসে 1 বছরের মধ্যে 50 বছরের সমস্ত অন্যায় অবিচার সকল দুর্নীতিকে পিছনে ফেলে দেশকে আমরা বিশ্ব দরবারে মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে দাঁড় করিয়ে দেব। এটা ছিল হাসিনার গোপন বন্দিশালা, যাদের কোনোভাবেই আইনত কারাগারে রাখা যায় না, দণ্ড দেওয়া যায় না, তাদের এই আয়না ঘরে রাখা হইতো। আমরা জানতাম একটা আয়না ঘর আছে, কিন্তু অবিশ্বাস্য হইলেও আমরা জানছি একটা না 700 থেকে 800 এরকম গোপন বন্দিশালা আছে। এই আয়না ঘর পরিদর্শনের অনুমতি পায় গুম কমিশন সেপ্টেম্বর মাসে। 3 অক্টোবর আমরা জানতে পারি অনেক আলামত মুছে ফেলা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে দেওয়াল, রং করা হয়েছে নতুন কইরা। দেওয়ালে বন্দীরা অনেক কিছু লিখে রাখছিল, আমরা কিছু কিছু দেখতে পাইছি এখনো আছে। তাদের কষ্টের কথা, তাদের যন্ত্রণার কথা লিখে রাখছিল, সেটা মুছে দেওয়া হয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আপোষহীন একজন মাজলুম নেতা আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুম আলিয়া সম্প্রতি তিনি এক মাহফিলে বলেন, কে বলেছে হুজুররা দেশ চালাতে পারে না? আমাদের হাতে যদি 1 বছরের জন্য দেশের দায়িত্ব দেওয়া হয়, তাহলে আমরা কথা নির্দ্বিধায় বলতে পারি যে আমরা এই 1 বছরের ভেতরে বিগত 50 বছরে ঘটে যাওয়া সকল অন্যায় অবিচার ও দুর্নীতিকে পেছনে ফেলে বিশ্ব মঞ্চে বাংলাদেশকে মর্যাদার আসনে দাঁড় করিয়ে দেব। অপরদিকে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির ঘরে স্বয়ং সে নিজেই অগ্নিসংযোগ দিয়েছে, যাতে সরকারের কাছ থেকে সে বিভিন্ন ফায়দা হাসিল করতে পারে। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকার বিগত ফ্যাসিস্ট সরকারের রচিত আয়নাঘর নিয়ে নাটক সাজিয়ে জনগণের সাথে মশকরা করছেন বলে দাবি তুলেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর পিনাকি ভট্টাচার্য। আর এ সংক্রান্তই রাজনীতির মাঠের বিভিন্ন প্রকার আপডেট নিউজ নিয়ে আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। এই আয়নাঘর পরিদর্শনের অনুমতি পায় গুম কমিশন সেপ্টেম্বর মাসে। 3 অক্টোবর আমরা জানতে পারি অনেক আলামত মুছে ফেলা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে দেওয়াল, রং করা হয়েছে নতুন কইরা। দেওয়ালে বন্দীরা অনেক কিছু লিখে রাখছিল, আমরা কিছু কিছু দেখতে পাইছি এখনো আছে। তাদের কষ্টের কথা, তাদের যন্ত্রণার কথা লিখে রাখছিল, সেটা মুছে দেওয়া হয়েছে। জানুয়ারি মাসের 19 তারিখ সিদ্ধান্ত হয় প্রধান উপদেষ্টা যাবেন পরিদর্শন আয়না করে। তারিখ ঠিক হয়েছিল 3 ফেব্রুয়ারিতে পরিদর্শন হবে, কিন্তু সেটা স্থগিত হয়। 5 ফেব্রুয়ারিতে নেত্র নিউজে জানায় আর্মির চাপে পরিদর্শন হচ্ছে না। সংবাদে ছাপা ওয়াকারুজ্জামান বহু আকাঙ্ক্ষিত এই শক্ত গুরুত্বপূর্ণ কাজটা করতে প্রধান উপদেষ্টাকে বাধা দিছে। এখনো সে গুম খুন নির্যাতনকারী ডাকাত প্রকৃতির দুর্বৃত্ত সেনা কর্মকর্তাদের পক্ষ নিয়ে সরকারের উপর নানা ধরনের বেআইনি এবং অন্যায্য অন্যায় চাপ সৃষ্টি করে যাচ্ছে এবং ভয়ভীতি দেখাচ্ছে। কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি তার নিজের বাড়িতে নিজেই আগুন লাগিয়েছে। অবশেষে প্রকাশ পেল তার সকল তথ্য। কাফি নিজেই মনে তার পরিবারের মধ্যে তারা কেউ ঘরে ছিল না, বাহিরে তারা ছিলেন, ভেতরে আগুন লাগিয়ে দিয়ে একটা নাটক করছেন কেন? সরকার থেকে ঘর নেওয়ার জন্য। সে নিজে আগুন লাগিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে। আগুন কাফির নিজে লাগিয়েছে, আগুনটি জেনে বুঝেই লাগানো হয়েছে, বড় কোনো উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছে। পেশে যাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। কেন তিনি তার নিজের বাসায় নিজেই আগুন দিয়েছেন? প্রিয় দর্শক, বিস্তারিত জানাবো আমাদের আজকের এই ভিডিওতে। সাম্প্রতিক সময়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে আগুন লাগার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। প্রথমে ধারণা করা হচ্ছিল এটি একটি পরিকল্পিত হামলা, যেখানে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন নুরুজ্জামান কাফি। তবে নতুন তথ্য উঠে আসার পর ঘটনার মোড় অন্যদিকে ঘুরে গেছে। একটি ইন্টারভিউতে নুরুজ্জামান কাফি দাবি করেন, কিছুদিন আগে বঙ্গবন্ধুর বাড়িতে হামলা ও ভাঙচুরের প্রতিশোধ নিতে আওয়ামী লীগ নেতাকর্মীরা তার বাড়িতে আগুন লাগিয়েছে। তার এই বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং অনেকেই তার প্রতি সহানুভূতি প্রকাশ করেন। তবে সাম্প্রতিক সময়ে তদন্তের মাধ্যমে নতুন কিছু তথ্য উঠে এসেছে। খোরাসানের মুসলমানরা জেগে উঠেছে, পতাকা নিয়ে সামনে অগ্রসর হচ্ছে। সিরিয়ার মুসলমানরা জেগে উঠেছে, 53 বছরের বাশার আল আসাদ এবং হাফিজ আল আসাদদেরকে পতন ঘটিয়ে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করেছে। দামেস্কের মিনারাতুল বাইজা, সেই শুভ্র সাদা মিনার এখন মুসলমানদের হাতে, যেই মিনারে আসমান থেকে হযরত ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। সারা দুনিয়ার জায়নবাদী ইহুদিদের বুকের মধ্যে কাঁপন ধরিয়ে দিয়েছে হামাসের কয়েকজন মর্দে মুজাহিদ। ছোট ছোট বাচ্চারা তারা পৃথিবীর সকল সবচেয়ে বড় আধুনিক সমস্ত সজ্জিত ইহুদিদের মোকাবেলায় ছোট ছোট মুসলমানের বাচ্চারা গুলতি নিয়ে তাদের মোকাবেলায় দাঁড়ায় যায়। আরে ভাই, যুদ্ধ করতে বন্দুক লাগে না, বুকের পাটা লাগে। লড়াই করতে অস্ত্র লাগে না, বুকের হিম্মত লাগে। হামাসের ফিলিস্তিনের শিশু বাচ্চারা মুসলমানদেরকে সেই তালিম দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই আবু সাইদ লড়াই করেছে
করেছে কোন হাতিয়ার নিয়ে বলেন? আবু সাঈদের হাতে পিস্তল ছিল? আবু সাঈদের হাতে কোনো বন্দুক ছিল? আবু সাঈদের হাতে কোনো তরবারি ছিল? এবার বলেন, আবু সাঈদ বেশি শক্তিশালী ছিল না শেখ হাসিনা শক্তিশালী ছিল? এক আবু সাঈদের শক্তির সামনে সেই বিদেশি শক্তির কৃতদাসী ফ্যাসিবাদী 15 বছরের জগদ্দল পাথরের মতো শেখ হাসিনা পরাজিত হয়ে গিয়েছে। কারণ একটাই, আবু সাঈদ সত্যের পক্ষে দাঁড়িয়েছিল, শেখ হাসিনা মিথ্যার পক্ষে ছিল। আবু সাঈদ ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিল, শেখ হাসিনা অন্যায়ের পক্ষে ছিল। আবু সাঈদ ইনসাফের পক্ষে দাঁড়িয়েছিল, শেখ হাসিনা জুলুমের পক্ষে ছিল। হে মুসলমান, এটা তো ছিল শুধু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন। 2000 দামাল সন্তান বুকের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। এত বড় বিশাল সাম্রাজ্যবাদী দেশ তার কৃতদাসীকে বাংলার মুসলমানদের মসনদে রাখতে পারে নাই। নির্বাচনের সময় যখন আসবে তখন সব স্লোগান তুলবেন এমন। সম্মানিত দর্শক মণ্ডলী, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস একজন মাজলুম আপসহীন নেতা আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু আলিয়া, যাকে অন্যায়ভাবে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা দীর্ঘদিন কারারুদ্ধ করে রেখেছিল। এবার তিনি যখন মুক্ত বাতাসে বেরিয়ে এসেছেন, তখন তিনি দেশকে নিয়ে এক মায়াভরা বক্তব্য দিয়েছেন এক মাহফিলে। তিনি বলেন, কে বলেছে মৌলবীরা দেশ চালাতে পারে না? আফগানিস্তানকে দেখে কি আপনাদের শিক্ষা হবে না? আফগানিস্তানের দেশকে যুক্তরাষ্ট্রের হামলা থেকে, কবল থেকে কারা স্বাধীন করেছে? এই মৌলবীরাই। সুতরাং আমরা নির্দ্বিধায় বলতে পারি যে এই মৌলবী অর্থাৎ আমাদের হাতে যদি এই দেশের দায়িত্ব 1 বছরের জন্য অর্পণ করা হয়, তাহলে এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি যে বিগত 50 বছরে যত অন্যায়, অবিচার ও দুর্নীতি ঘটেছে, সে সবগুলোকে পেছনে ফেলে আমরা বাংলাদেশকে বিশ্ব মঞ্চে মর্যাদার সাথে মাথা উঁচু করে দাঁড় করিয়ে দেব। ওয়াহ ওয়াহ, কত চমৎকার একটি সাহসী বক্তব্য বজ্রকণ্ঠে ধ্বনিত হয়েছে লাখো মানুষের সামনে। দেশের দায়িত্ব হুজুরদের হাতে দিলে দেশ ধ্বংস হবে না, বরং দেশে অবারিত আল্লাহর পক্ষ থেকে অবারিত রহমত ও বরকত নাজিল হবে। দেশ ফুলে ফলে সমৃদ্ধ হয়ে উন্নতের শিখরে পৌঁছে যাবে। অপরদিকে একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি যে দাবি করেছে তার ঘরে আওয়ামী লীগের দোসররা আগুন দিয়েছে, সরকার কি এর দায়ভার নিতে পারে না? সুতরাং আমি সরকারের পক্ষ থেকে আমার এর ক্ষতিপূরণ চাই। মূলত আমরা জানতে পেরেছি যে তার ঘরে সে নিজেই আগুন দিয়েছে, যাতে সে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা হাসিল করতে পারে, এমনটাই প্রকাশ করেছেন নেটিজেনরা। এবং ফ্যাসিস্ট সরকারের আয়নাঘরের বিভিন্ন আলামত ও চিহ্ন মুছে দিয়ে রং করে নতুন তার লাগিয়ে জনগণের সাথে এই অন্তর্বর্তীকালীন সরকার নাটক সাজিয়ে মশকরা করছেন বলে দাবি তুলেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর পিনাকি ভট্টাচার্য। সত্যি রাজনীতির খেলা বড়ই চমকপ্রদ। কারো উত্থান, কারো পতন, কেউ অকুতভয় হয়ে লড়াই করে, কেউ ভয়ে পালিয়ে বেড়ায়। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।